এই ভিডিওতে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 11 এর অনুশীলনী 11.2 এর যে তিনটা সিকিউ আছে সিকিউ 23, 24 এন্ড 25, এই তিনটা সিকিউ মূলত আমি সমাধান করে দিব। তো দেখো এখানে সিকিউ 23 তে বলা হয়েছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং এটার পরিসীমা দেওয়া আছে কত 30 সেন্টিমিটার। তো পরিসীমা বা প্যারামিটার আমরা জানি কি, পরিসীমা হচ্ছে যে কি ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। তো তিনটা বাহুর যোগফল 30 সেন্টিমিটার এটা দেওয়া আছে। ত্রিভুজের তিনটা বাহুর যোগফল যদি 30 সেন্টিমিটার হয় তাহলে আমরা এখান থেকে এদের অনুপাত ব্যবহার করে আমরা এখানে প্রত্যেকটা বাহুর আসলে দৈর্ঘ্য কত সেটা বের করতে পারি। সেটা কিভাবে দেখো, আমি যদি এখানে সংক্ষেপে দেখিয়ে দিই, আমরা এখানে লিখবো মোট পরিসীমা আর এরপর এখানে এর দিয়ে নিচে লিখবো মোট অনুপাত। তো এখানে মোট অনুপাত কত, আমরা যদি 5 এর সাথে 12 প্লাস করি এটা হবে 17 এবং 17 এর সাথে 30 যদি আমরা 13 যদি আমরা প্লাস করি এটা হবে কত 30। আর উপরে যদি আমরা 5 অনুপাত এখানে যে 5 দেওয়া আছে এই 5 এর অংশ বের করতে চাই তাহলে অবশ্যই উপরে দিব আমরা কত 5। তাহলে এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা এখানে আমরা পাবো কত 30 কে 30 দ্বারা ডিভাইড করলে এটা হবে 1, 1 কে 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এটা হবে আমাদের 5। তার মানে এখানে ক্ষুদ্রতম যেই অনুপাত আছে এই অনুপাতের দৈর্ঘ্য হচ্ছে কত 5 সেন্টিমিটার। সিমিলারলি আমরা বের করতে পারি 12 এবং 13 এগুলোর অনুপাত কত। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে কি, এখানে পরিসীমা যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের 30 সেন্টিমিটার এবং ওখানে যে অনুপাতগুলো দেওয়া আছে ত্রিভুজের তিনটার, এই তিনটা বাহুর অনুপাত যোগ করলে আমরা পাবো 30। তো এক্ষেত্রে যেহেতু এর অনুপাতগুলোর যোগফল এবং পরিসীমার যোগফল সমান, তাহলে আমরা বলতে পারি আসলে এখানে ত্রিভুজটির প্রত্যেকটির বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। এটা আমরা এখানে আসলে আলাদা করে বের না করলেও আমরা এখান থেকে অনুপাত থেকে আমরা এটা লিখতে পারি। তো এখন আমরা যেহেতু পরীক্ষায় একটু বিস্তারিতভাবে সাজিয়ে লিখতে হয়, তো আমি এখানে তোমাদেরকে আরো সুন্দর করে এটা সাজিয়ে লিখে দিচ্ছি। তো আমরা এর মধ্যে লিখবো কি, ধরি ত্রিভুজটি তিনটি বাহুর পরিমাণ। তো ত্রিভুজটি তিনটা বাহুর পরিমাণ আমরা ওদের যে অনুপাত আছে অনুপাতের সাথে আমরা কি করছি x মাল্টিপ্লিকেশন করছি। তাহলে একটা হচ্ছে কি 5x সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 12 সেন্টিমিটার, আরেকটা হবে কত 13x সেন্টিমিটার। তো আমরা জানি কি ত্রিভুজের তিনটা বাহুর যোগফল হচ্ছে কি তাদের পরিসীমা বা প্যারামিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে (5x plus 12x plus 13x equals to কত, তাদের পরিসীমা যেটা দেওয়া আছে আমাদের কত 30 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এই তিনটাকে যোগ করলে এখান থেকে আমরা পাবো কত 30x আর এদিকে আছে আমাদের কত 30। তো এখন আমরা যদি এখান থেকে 30টাকে পাশে পাঠিয়ে দিই, ওটা কোথায় চলে যাবে, ভাগে চলে যাবে, রাইট। 30 কে 30 দ্বারা ডিভাইড করলে আমরা এখান থেকে কত পাবো, এখান থেকে পাবো আমরা 1। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটির একটা বাহু হবে কত 5 মাল্টিপ্লিকেশন 1, এটার মান হয়ে যাবে 5। আর একটা মান হবে কত 12 মাল্টিপ্লিকেশন 1, এটা হয়ে যাবে কত 12। আর এটা পাবো আমরা কত 13 মাল্টিপ্লিকেশন 1 ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। তো এইভাবে আমরা এটাকে বিস্তারিত লিখবো। এরপরে বলছে ত্রিভুজটি অঙ্কন করতে। তো ত্রিভুজটা যেহেতু তিনটা বাহুই আছে আমরা এটা খুব সহজে অঙ্কন করতে পারি। তার আগে দেখো এখানে বলছে কোণ বেধে ত্রিভুজটি কি ধরনের। যেহেতু আমরা জানি কোণ বেধে ত্রিভুজ তিন ধরনের হয়, যেমন সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো এটা আসলে এখানে সেটা জিজ্ঞেস করতেছে এটা আসলে কোণ বেধে কি ধরনের ত্রিভুজ হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমরা দেখবো এটা কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে এটা আসলে পিথাগোরাসের সূত্রটাকে সমর্থন করে কিনা। তো এখানে যদি আমি আগে একটা ত্রিভুজ অঙ্কন করি যে এই ত্রিভুজের এ বি সি, আমরা একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম যেখানে এসি দিলাম আমরা 30 সেন্টিমিটার, তারপরে আমাদের এবি দিলাম আমরা 5 সেন্টিমিটার এবং বিসি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে আমরা এখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দেখব এটা আসলে পিথাগোরাসের সূত্রটাকে সমর্থন করে কিনা। তো আমরা যেমনটা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে ত্রিভুজের ও ত্রিভুজের বর্গ হচ্ছে যে কি অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। অর্থাৎ এখানে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি AC ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, রাইট। তাহলে AC স্কয়ারের মান এখানে AB স্কয়ার এবং BC স্কয়ারের যোগফলের সমান যদি হয় তার মানে এটা হচ্ছে কি পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তো এখানে আমাদের AC কত দেওয়া আছে, AC হচ্ছে কি আমাদের 13
সেন্টিমিটার, তাহলে 13 উপর আমরা দিব কি স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো কত 13 স্কয়ার মানে আমরা জানি 169। এরপর দেখো এখানে এবি এই পাশেরটা যদি আমরা চিন্তা করি যে এখানে এবি কত, এবি দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার, রাইট? তাহলে আমরা 5 এর উপর স্কয়ার দিব প্লাস বিসি, বিসি হচ্ছে কত, তো আমাদের 12 সেন্টিমিটার, তো এটার উপর স্কয়ার দিব, তো 5 স্কয়ার মানে কত, 5 স্কয়ার মানে এটা হবে 25 প্লাস এখানে 12 স্কয়ার হবে 144। তো এখন আমরা যদি দুইটাকে যোগ করি তাহলে এখান থেকে পাবো আমরা 169। তাহলে দেখো আমরা এখানে অতিভুজকে স্কয়ার করে পাইছি 169, আবার অপর দুই বাহুকে স্কয়ার করে পাইছি 169। তার মানে এখানে আমরা বলতে পারি এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তার মানে এটি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এরপর দেখো এখানে খতে বলা হয়েছে বৃহত্তম বাহুকের দৈর্ঘ্য, তার মানে বৃহত্তম বাহু আমরা কত পাইছি 13 সেন্টিমিটার, তাই তো? তাহলে এই যে 13 সেন্টিমিটার যেটা পাইছি এটাকে আমাদেরকে ধরতে বলছে দৈর্ঘ্য হিসাবে, এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ, ক্ষুদ্রতম বাহু পাইছি আমরা কত 5 সেন্টিমিটার। তো এটাকে আমরা প্রস্থ ধরবো, ধরে কি করতে বলছে দেখো এখানে আয়তক্ষেত্রের ধরে অঙ্কিত আয়তক্ষেত্র, তার মানে 13 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার প্রস্থ ধরে আমরা একটা কি করব আয়তক্ষেত্র অঙ্কন করব। অঙ্কন করে ওই আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট, ওই আয়তক্ষেত্রের যে কর্ণ পাবো ওই কর্ণের সমান বাহু বিশিষ্ট আমাদেরকে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাই তো? আচ্ছা, এখানে দেখো একসাথে অনেকগুলা কথা বলে ফেলছে। তো এই ক্ষেত্রে আমরা যদি আলাদা আলাদাভাবে চিন্তা করি যে আমরা আগে যেটা করবো সেটা হচ্ছে কি 13 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার প্রস্থ ধরে আমরা আগে একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। তো আমি এটা এখানে সংক্ষেপে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, দেখো। তো এটা যদি একটা আয়তক্ষেত্র হয় যেখানে এর দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের 13 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তো আমরা জানি আয়তক্ষেত্র প্রত্যেকটা কোণই সমান। তো এখন এখানে যদি এটা যদি কর্ণ হয় আর আমরা যদি এই আয়তক্ষেত্রের নাম দিই এ বি সি ডি, তাহলে এসি হচ্ছে কি ওই আয়তক্ষেত্রের কর্ণ। তো এখন দেখো আয়তক্ষেত্রের যে কর্ণ আছে আয়তক্ষেত্রের কর্ণ আসলে আয়তক্ষেত্রটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, বা তো এখানে এই যে অংশটা আছে এটা আসলে একটা সমকোণী ত্রিভুজের মতো। তো আমি যদি এখানে আলাদা করে তোমাদেরকে এঁকে জিনিসটা দেখাই, দেখো এই একটা অংশ হবে আসলে কিসের মতো, এটার মতো, রাইট? যেখানে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি সি, এবং এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এবি কত, এবি হচ্ছে কি আমরা ওখান থেকে পাইছি 5 আর বিসি হচ্ছে আমাদের কত 13, রাইট? এত সেন্টিমিটার। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে এসি। তো এসি বের করার জন্য আমরা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখানে এবি কত, এবি হচ্ছে কি আমাদের 5, এর উপর হবে স্কয়ার, প্লাস বিসি হচ্ছে আমাদের কত 13, এটার উপর হবে স্কয়ার। তো এই দুটাকে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে আসলে আমরা পাবো 25 প্লাস 13, সরি 25 প্লাস 1, 25 আর 13 এর উপর প্লাস দিলে এটা পাবো আমরা 169। তো 25 প্লাস 169 এই দুটাকে প্লাস করলে আমরা এখান থেকে পাবো কত 194 সেন্টিমিটার স্কয়ার, রাইট? তো এখানে দেখে এরপরে বলেছে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আয়তক্ষেত্রের কর্ণ যেটা আছে এটা পাইছি কত আমরা এসি স্কয়ার, এসি স্কয়ার মানে পাইছি আমরা 194 সেন্টিমিটার স্কয়ার, যেখান থেকে আমরা লিখতে পারি এসি ইকুয়ালস টু কত, এসি ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 194। এটা হচ্ছে কি আমাদের বর্গক্ষেত্রের একটা বাহুর পরিমাণ, যেটা আমরা কোথা থেকে বের করছি আয়তক্ষেত্রের কর্ণ থেকে বের করছি। তো আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তো একটা বাহু যদি বর্গক্ষেত্রের 1 এসি হয় তাহলে অন্য বাহু সবগুলো কি হবে এসি হবে, রাইট? তার মানে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু এসি ইনটু এসি ইকুয়ালস টু কি এসি স্কয়ার। আর এসি স্কয়ার সমান আমরা কত পাইছি, এসি স্কয়ার সমান আমরা পাইছি এখানে 194। তার মানে আমরা বলতে 194 সেন্টিমিটার স্কয়ার, তার মানে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত 194 সেন্টিমিটার স্কয়ার, রাইট? এখন ঘতে বলা হচ্ছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10%
এবং প্রস্থ এত পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পাইছি কত, আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাইছি 5 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের, তো আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পাইছি, দৈর্ঘ্য পাইছি আমরা 13 সেন্টিমিটার আর প্রস্থ পাইছি আমরা 5 সেন্টিমিটার, রাইট। তো এখন আমাদেরকে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি। তো আগে ছিল দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এখন দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, 13 প্লাস উপরে দিব 10 নিচে দিব 100। তো এটাকে প্লাস করলে আমরা এখান থেকে পাবো কত, 13.1 এত সেন্টিমিটার। এরপর বলছে কি প্রস্থ 20% বৃদ্ধি। তো 20% যদি বৃদ্ধি পায় তাহলে আগে ছিল প্রস্থ 5 সেন্টিমিটার, এখন 20% বৃদ্ধি পাওয়ার পর সেটা কত হবে, 5 প্লাস 0.2, আমি একসাথে লিখে ফেলছি এখানে। তো এটার সাথে আমরা এটা প্লাস করলে এখানে পাবো আমরা 5.2 এত সেন্টিমিটার। এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পাওয়ার পর তাদের দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাণ। তো এখন আমাদেরকে বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটার জন্য আমি এর আগে তোমাদেরকে যে সূত্রটা বলেছিলাম যে শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, আমি সূত্রটা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি আবার, ক্ষেত্রফল, যেহেতু আমরা এখানে শতকরা বের করব, তো সেক্ষেত্রে এটার সাথে আমরা কি করব, 100 মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে দেখো আমাদের এখানে মোট বৃদ্ধি কতটুকু পাচ্ছে। মোট বৃদ্ধি বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি বৃদ্ধি পাওয়ার পরে কত ছিল এবং বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল। তো বৃদ্ধি পাওয়ার পরে যেটা হচ্ছে ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি এখানে বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য হয়ে গেছে 13.1 আর প্রস্থ হচ্ছে কত, 5.2। তাহলে এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির পর নতুন ক্ষেত্রফল, যেটা আমরা পাবো 85.8 বর্গ সেন্টিমিটার। এরপর বৃদ্ধি পাওয়ার আগে কি ছিল, বৃদ্ধি পাওয়ার আগে ছিল 13, এরপর এটা আর প্রস্থ ছিল আমাদের 5। তো এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এখান থেকে পাবো কত, 65 সেন্টিমিটার স্কয়ার, রাইট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের মোট বৃদ্ধি, মোট বৃদ্ধি কত, আগে হচ্ছিল আমাদের 65 সেন্টিমিটার স্কয়ার আর পরে হয়েছে কত, বৃদ্ধি পাওয়ার পর এটা হয়ে গেছে 85.8 সেন্টিমিটার। আর পূর্বে ছিল বা আগেরটা কত, এখানে 65, এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো কত, 100। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা থেকে 32%। তার মানে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাইছে কত, 32%। এরপর দেখো এখানে 24-এ যেটা বলা হয়েছে, একদিন কোন ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত। তার মানে যেহেতু এখানে প্রথমে অনুপস্থিত বলছে তাহলে প্রথম অনুপাত যেটা আছে এটা হবে যে আসলে অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত, আর পরে যেটা বলছে উপস্থিত, তাহলে 4 হচ্ছে কি উপস্থিত শিক্ষার্থীর অনুপাত। এখন কতে বলা হয়েছে অনুপস্থিত অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থী শতকরা প্রকাশ করতে, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রথমে বলা হয়েছে অনুপস্থিত আর এরপর বলা হয়েছে মোট শিক্ষার্থী। তার মানে আমরা এখানে আগে লিখবো অনুপস্থিত শিক্ষার্থী, তারপরে লিখবো আমরা মোট শিক্ষার্থী, এবং এটাকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলছে, রাইট। তো দেখো অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত কত দিছে, 1। মোট শিক্ষার্থী এরপর হচ্ছে কি মোট শিক্ষার্থী কত। তো এখান থেকে এই অনুপাত থেকে আমরা যদি মোট শিক্ষার্থী বের করতে চাই তাহলে এখানে দেখো মোট শিক্ষার্থী হবে এই অনুপাত, মোট শিক্ষার্থী এখানে হবে 1 প্লাস 4 ইকুয়ালস টু কত, 5। তো এখানে আমরা অনুপাতের শিক্ষার্থী এবং মোট শিক্ষার্থীর অনুপাত যেহেতু বের করবো তাহলে অনুপাতের শিক্ষার্থী আগে লিখবো, যেটার অনুপাত হচ্ছে কত, 1, আর মোট শিক্ষার্থী কত, 5। যেহেতু এটাকে শতকরা প্রকাশ করতে বলছে তাহলে আমরা যেটা করতে পারি এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে 1/5 হবে। এটার সাথে আমরা এরপর কি করবো, 100 মাল্টিপ্লিকেশন করে দেবো, যেহেতু এটাকে আমাদেরকে কি করতে বলছে, শতকরা প্রকাশ করতে বলছে। তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি এখান থেকে আমরা পাবো 20%, আর এটা আমাদের আসলে ক এর কাঙ্ক্ষিত উত্তর। এটা যদি আমরা একটু বিস্তারিত ভাবে করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তো এটাকে যদি আমরা এখন বিস্তারিত ভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি, ধরি
তাহলে আমরা কি করলাম, অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ধরলাম x এবং 4x। তাহলে মোট শিক্ষার্থী কত হবে? সুতরাং মোট শিক্ষার্থী হবে শিক্ষার্থীর সংখ্যা সমান সমান হবে x প্লাস 4x ইকুয়ালস টু 5x এতজন, তাই তো? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থী শতকরা প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অনুপস্থিত শিক্ষার্থী ও মোট শিক্ষার্থীর অনুপাত ইকুয়ালস টু, উপরে লিখবো আমরা অনুপস্থিত শিক্ষার্থীর মান এবং নিচে লিখবো আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। উপরে লিখবো আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এবং নিচে লিখবো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। আমি এখানে বিস্তারিত না লিখে শুধু অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা কথাগুলো এভাবে লিখবে। তাহলে এখানে অনুপস্থিত শিক্ষার্থী কয়জন? একজন। আর মোট শিক্ষার্থী কয়জন? 5x এতজন, তাই তো? যেহেতু এখানে শতকরা এটাকে প্রকাশ করতে বলছো, তাহলে এটার সাথে আমরা কি করবো, 100 মাল্টিপ্লিকেশন করে দিব। এখানে x x ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 5 দ্বারা 100 কে ডিভাইড করলে এটা হবে কত? 20। তার মানে আসলে এটার আনসার হচ্ছে 20%। এরপরে বলা হয়েছে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:9 হয়ে যায়। এর আগে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ছিল 1:4, আর 5 জন যদি বেশি উপস্থিত হয় তাহলে অনুপাতটা চেঞ্জ হয়ে উপস্থিত এবং অনুপস্থিত, অর্থাৎ উপস্থিত এখানে অনুপস্থিত, এখানে ঠিক অনুপস্থিত উপস্থিত। তো আচ্ছা, এখানে যদি 5 জন শিক্ষার্থী বেশি হয় তাহলে তাদের অনুপাতে পরিবর্তন হয় 1/9 হয়। আচ্ছা, এর আগে আমরা যেটা করছিলাম যে আমরা ধরছিলাম অনুপস্থিত শিক্ষার্থীর পরিমাণ হচ্ছে কি 1 জন, আর উপস্থিত ধরছি আমরা 4x এতজন, রাইট? এখন যখন এখানে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হবে তাহলে কি করবে দেখো, যদি 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হয় তাহলে উপস্থিত শিক্ষার্থীর পরিমাণ বেড়ে যাবে এবং অনুপস্থিত শিক্ষার্থীর পরিমাণ 5 জন কমে যাবে। তার মানে যখন 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হবে তখন আমরা লিখবো অনুপস্থিত শিক্ষার্থী হবে কত? x - 5, আর উপস্থিত শিক্ষার্থী হয়ে যাবে কত? 4x + 5। আবার খেয়াল করো, দেখো আমি বলতেছি যখন 5 জন শিক্ষার্থী বেশি স্কুলে চলে আসবে তখন অনুপস্থিত শিক্ষার্থী 5 জন কমে যাবে আর উপস্থিত শিক্ষার্থী কি হবে? 5 জন বেড়ে যাবে। এখানে মূলত আমি সেটাই লিখছি। এরপরে বলছি যে কি, মোট শিক্ষার্থীর সংখ্যা কত এটা বের করতে বলছে, তাই তো? তো মোট শিক্ষার্থীর সংখ্যা কত এটা বের করার জন্য আমরা এখানে কি করব, এই অনুপাত এটা ব্যবহার করব। তো এখানে আমরা অনুপাত এটা কি দিয়েছে 1:9, আর 1টা হচ্ছে কি আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, আর 9 হচ্ছে আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তো ঠিক একইভাবে আমরা এই পাশেও আগে উপরে লিখবো অনুপস্থিত কত, যখন 5 জন বেশি আছে তখন অনুপস্থিত শিক্ষার্থী হয়ে গেছে x - 5, আর উপস্থিত হয়ে গেছে কত? 4x + 5। তো এখন এখান থেকে আমরা খুব সহজে x এর মানটা বের করতে পারি, যে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে পাবো 9x - 45 = 4x + 5। তো 9x মাইনাস এটা হবে 4x = 5 + 45, এটাকে যোগ করলে এটা হবে কত? 50। তাহলে এখানে আছে আমাদের কত? 9x - 4x, এটা হচ্ছে আসলে 5x ইকুয়ালস টু এদিকে হচ্ছে আমাদের কত? 50। সুতরাং আমরা এখানে যদি আমরা x টাকে রেখে দিয়ে 5 টাকে ওপাশে পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কত? 50 / 5। এটাকে ডিভাইড করলে আমরা পাবো এখানে কত? 10। তার মানে আমাদের x এর মান হচ্ছে কি? 10 সেটি। আর মোট শিক্ষার্থী আমাদের কত? মোট শিক্ষার্থী হচ্ছে কি আমাদের 5x, তাই তো? তাহলে আমরা লিখতে পারি মোট শিক্ষার্থীর সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি মোট শিক্ষার্থীর সংখ্যা × 10 = এতজন, আর এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর গতে বলা হয়েছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে দেখো অনেকগুলো কথা একসাথে বলা হয়েছে, যেখানে বলছে কি ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা। তাহলে ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা, আচ্ছা এর মানে হচ্ছে কি, আমি যদি ছাত্রীর সংখ্যাকে যদি আমি y ধরি তাহলে তার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। কে কম? ছাত্র সংখ্যা।
তাহলে আমরা যদি ছাত্রীর সংখ্যা ওয়াই ধরি তাহলে ছাত্র সংখ্যা হবে কত? দেখো ছাত্র সংখ্যা হবে দ্বিগুণ অপেক্ষা, ছাত্রীর দ্বিগুণ অপেক্ষা, ছাত্রী ধরছি আমরা কত ওয়াই, তাহলে আমরা এটার সাথে দ্বিগুণ করলে হবে কি 2y, এর থেকে আরো কয়জন কম? 10 জন কম। তাহলে এটা হচ্ছে কি ছাত্র সংখ্যা, আর ছাত্রী যদি আমরা ধরবো কত? ছাত্রী আমরা ধরলাম ওয়াই, তাহলে ছাত্রী সংখ্যা যদি ওয়াই জন হয় ছাত্র সংখ্যা হবে কত? এখানে যে কথাটা বলছো ওটা অনুযায়ী 2y - 10। এখন বলছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করতে, তাহলে এখানে ছাত্র এবং ছাত্রী দুইটার অনুপাত বের করতে হবে। তো দুইটার অনুপাত বের করার জন্য আমাদেরকে এখানে ছাত্র এবং ছাত্রী দুইটাই বের করতে হবে, তাই তো? যেহেতু ছাত্র এবং ছাত্রী দুইটা মিলে কত? দুইটা মিলে হচ্ছে দেখি আমাদের 50, তাই তো? ছাত্র এবং ছাত্রী দুইটা মিলে আমরা কত পাইছি? মোট শিক্ষার্থী 50 জন। তাহলে মোট শিক্ষার্থী যদি 50 জন হয়, মোট ওখানে কি আছে? ছাত্র এবং ছাত্রী দুইটাই আছে। তো এখন আমরা যদি এখানে ওয়াই এর মানটা বের করতে পারি তাহলে আমরা খুব সহজে এখান থেকে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা বের করতে পারবো এবং ওখান থেকে তাদের অনুপাতটাও বের করতে পারবো। তো এখানে সহজে অঙ্কটা করার জন্য আমরা এখানে আগে ছাত্রী সংখ্যা ধরে নিব। তো আমরা লিখবো ধরি ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা যদি ওয়াই জন হয় সুতরাং ছাত্র সংখ্যা হবে কয়জন? এর 2 গুণ অপেক্ষা 10 কম, তাহলে এর সাথে 2 গুণ করলাম, যেহেতু 10 কম তাহলে 10টা কি করলাম? মাইনাস করে দিলাম। এটা হচ্ছে কি ছাত্র সংখ্যা, যেটা এখানে বলা হয়েছে। এরপর আমরা এখানে করব কি নির্ণয় করতে হচ্ছে। এখন আমরা এখান থেকে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা বের করব। তো আমরা এখানে এটা যদি ছাত্র আর এটা যদি ছাত্রী হয় তাহলে আমরা এই দুইটাকে যোগ করলে কি পাবো? মোট ছাত্র সংখ্যা পাবো, মোট ছাত্র শিক্ষার্থী পাবো। তাহলে আমরা এখানে ছাত্র সংখ্যা, ছাত্রী সংখ্যা যোগ ছাত্র সংখ্যা, এই দুইটা, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের ছাত্রী সংখ্যা আর এটা হচ্ছে কি আমাদের ছাত্র সংখ্যা, দুটো যোগ করলে আমরা মোট শিক্ষার্থী পাবো, যেটার মান হচ্ছে কত? 50। তো এখান থেকে আমরা খুব সহজে ওয়াই এর মানটা বের করতে পারি। এটাকে 3y = 50 প্লাস 10, এটাকে প্লাস করলে এটা হবে কত? 60। তো এখন আমরা যদি ওয়াইটাকে এদিকে রেখে 3টাকে যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে এটা হবে 60 ডিভাইড বাই 3। তো এটাকে আমরা ডিভাইড করলে এখান থেকে পাবো আমরা কত? 20। তার মানে ওয়াই এর মান হচ্ছে 20। তাহলে ওয়াই এর মানটা কি? ওয়াই এর মানটা আমরা ধরছি ছাত্রী সংখ্যা, সুতরাং আমরা বলতে পারি ছাত্রী সংখ্যা 20। ছাত্রী সংখ্যা যদি 20 হয় ছাত্র সংখ্যা কত হবে? সুতরাং আমরা লিখতে পারি ছাত্র সংখ্যা হবে, এই যে এখানে জাস্ট ওয়াই এর মানটা আমরা বসিয়ে দেব। ওয়াই এখানে কত? 2, এর সাথে মাল্টিপ্লিকেশন করে দিব কত? 20 আর মাইনাস হবে কত? 10। তাহলে এটাকে হিসাব করলে আমরা কত পাবো? 40 - 10 = কত? 30। এটা আবার আমরা চাইলে অন্যভাবে করতে পারতাম, যে আমরা যেহেতু যদি মোট শিক্ষার্থী আছে কয়জন? মোট শিক্ষার্থী হচ্ছে কি 50 জন। তো 50 থেকে কিন্তু আমরা 20 মাইনাস করলেও আমরা 30 পাবো। এভাবে আমরা কি করতে পারি? ছাত্র সংখ্যা বের করতে পারি। এখন আমরা ছাত্র এবং ছাত্রী দুটোই বের করলাম, কিন্তু এখন আমাদেরকে বলছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত। যেহেতু আগে ছাত্র বলছে তাহলে আমরা আগে লিখবো ছাত্র, এরপর লিখবো আমরা ছাত্রী, ইকুয়ালস টু কত? ছাত্র আমরা কত পাইছি? ছাত্র আমরা পাইছি 30 জন আর ছাত্রী পাইছি আমরা কত? 20। তো এখন এটাকে যদি সরল মান আমরা নিই, 10 দ্বারা ডিভাইড করি, তাহলে এখানে হবে 3:2, রাইট? তাহলে ছাত্র এবং ছাত্রীর অনুপাত হবে 3:2। এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখানে দেখো 25 এ যেটা বলা হয়েছে যে আশিক, মিজান ও আনিকা ও অহনার মোট, এখানে মোট টাকা দেওয়া আছে কয়জনের? দেখো এখানে দেওয়া 1 জন, 2 জন, 3 জন, 4 জন, এখানে 4 জনের মোট টাকা দেওয়া আছে। এরপর বলা হয়েছে একটি ব্যবসা শুরু করছে ওরা 4 জনে, 1 বছর পর এত টাকা লাভ, তার মানে এটা তো লভ্যাংশ, তাই তো? এটা তো লভ্যাংশ বা ইন্টারেস্ট পাইছে ওরা উক্ত ব্যবসায় মূলধনে। এবার মূলধনে কি দিচ্ছে? আশিকের অনুপাতের সাথে মিজানের একটা অনুপাত দিচ্ছে, মিজানের সাথে সম্পর্ক দিচ্ছে আবার আনিকার, এবং আনিকার সাথে আবার সম্পর্ক দেওয়া হয়েছে অহনার। তো এই অনুপাতগুলো দেওয়ার পর এখানে বলছে মূলধনের সরল অনুপাত নির্ণয় করো। তো মূলধনের সরল অনুপাত বের করতে বলছে, তার মানে আমরা আসলে এখানে যেটা করব সেটা হচ্ছে কি অনুপাত নিয়ে কাজ করব। অর্থাৎ এখানে যে 4 জন দিচ্ছে ওই 4 জনের অনুপাতকে আমরা একটা সরল অনুপাতে দেখাবো। তো এটা আমরা খুব সহজে দেখাইতে পারি, এর আগে আমরা কয়েকটা অঙ্ক এভাবে করছি। এখানে যেহেতু 4 জন আছে এবং 4 জনের নাম আমরা আগে এখানে কি করব? লিখবো যে আশিক, মিজান, অনিকা ও অহনা। তো এখানে আশিকের অংশ এবং মিজানের অংশের অনুপাত হচ্ছে 2:3, তার মানে আশিক যদি 2 হয় তাহলে মিজান হবে কত? 3, তাই তো? আবার বলছে মিজানের অংশ এবং আনিকার অংশ 4:5,
তাহলে এখানে যদি মিজান যদি 4 হয় তাহলে আনিকা হবে কত? আনিকা হবে 5। এরপরে বলেছে আনিকার অংশ অহনার অংশ 5:6। তার মানে আনিকা যদি 5 হয় তাহলে অহনা হবে কত? অহনা হবে 6। তো এখানে এই চারজনের যেই অনুপাত দেওয়া আছে এই অনুপাতগুলোকে আমাদেরকে সরল অনুপাতে নিতে বলছে। তো আমরা এখানে সরল অনুপাতে নেওয়ার জন্য যেটা করব, দেখো এখানে মিজানের সাথে কিন্তু আশিক এবং আনিকার একটা সম্পর্ক দেওয়া আছে, আবার আনিকার সাথে অহনা এবং মিজানের একটা সম্পর্ক দেওয়া আছে। তো এখন আমরা সরল অনুপাত করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে যে যাদের সম্পর্ক দেওয়া আছে ওখানে ওদের মানটাকে আমরা সমান করব। তো এখন এটার সরল অনুপাত বের করার জন্য দেখো এখানে আশিকের সাথে মিজানের সম্পর্ক আছে, আবার মিজানের সাথে আনিকার আছে, আবার আনিকার সাথে অহনার আছে। তো এক্ষেত্রে আমরা এখানে চারজনকে যদি সমান সরল অনুপাত করতে হয় তাহলে আমরা এখানে করব মিজানের যে সম্পর্ক আছে এই সম্পর্কটাকে আমরা কি করব, সমান। মিজানের অংশটাকে দুজনের জন্য সমান করার জন্য আমরা কি করতে পারি, আমরা জানি 3 এবং 4 এটা লসাগু করব। লসাগু করলে আমাদের কত হবে? 12। তাহলে আমরা এখানে যেটা করব, মিজানের এখানে 12 করব, এখানে 12 করব। যদি এখানে 12 করি করতে হয় তাহলে এখানে 3 সাথে কত মাল্টিপ্লিকেশন করতে হবে? 4 মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এটা হবে কত? 12। আবার এখানে 4 যেটা আছে এটাকে যদি আমরা 12 করতে হয় তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? 3 মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এটা হবে কত? 12। তাহলে দেখো এখানে মিজানের সাথে আশিকের যে সম্পর্ক ওখানে আমরা বের করছি 12, আবার মিজানের সাথে আনিকের যেটা সম্পর্ক ও সম্পর্কের জন্য আমরা বের করছি এটার মান কত? 12। তাহলে এই যে 12 আমরা বের করছি দুটার জন্য সমান, এই সমানের সম্পর্ক দিয়ে আমরা আশিক এবং আনিকের একটা সম্পর্ক তৈরি করব। তো এই সম্পর্কটা কিভাবে হবে দেখো, এখানে অনুপাতের নিয়ম অনুযায়ী এই যে এটার সাথে যদি আমি 4 মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এই যে এখানে এই অনুপাতের সাথে সম্পর্কযুক্ত যেটা যে অনুপাতটা আছে ওটার সাথে আমাদের কি করতে হবে? 4 মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে 2 এর সাথে 4 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত? এটা হবে 8, রাইট? আবার এখানে দেখো এটার সাথে আমরা 4 মাল্টিপ্লিকেশন করে এটাকে করতে 12 বানাইছি। তো এটার সাথে সম্পর্কযুক্ত অনুপাত কত? 5। তাহলে এই 5 এর সাথে কি করতে হবে? 3 মাল্টিপ্লিকেশন করতে হবে। আবার এটার সাথে আবার সম্পর্কযুক্ত অনুপাত হচ্ছে এখানে কত? 6। তাহলে এটার সাথে আমাদেরকে 3 মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এখানে কত পাবো আমরা? 15, আর এখানে পাবো আমরা কত? 18। তাহলে দেখো আমরা যে সরল অনুপাতটা পাইছি ওটা কত? এটা হবে 8:12:15:18। এখন দেখো এটাকে আর কোনো নাম্বার দ্বারা আসলে ডিভাইড করে ছোট করা যাচ্ছে না, তাহলে এটা হবে কি আমাদের সেই সরল অনুপাত বা আনসার। এরপর দেখো খতে বলা হয়েছে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করে। প্রত্যেকের মূলধন তার মানে এখানে চারজনের যে মূলধনটা দেওয়া আছে, এই যে টোটাল মূলধন যেটা দেওয়া আছে এই টোটাল মূলধনটাকে আবার প্রত্যেকের জন্য আলাদা 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 আমাদেরকে বের করতে হবে। আশিকের অনুপাত পাইছি আসলে আমরা কত? আশিকের অনুপাত পাইছি আমরা 8, মিজানের অনুপাত পাইছি আমরা 12, তারপর আনিকার পাইছি আমরা 15, এরপর আরেকটা আহনার পাইছি আমরা 18। এগুলো হচ্ছে কি তাদের সরল অনুপাত। তো এখন এই সরল অনুপাত ব্যবহার করে আমরা এখানে মোট টাকা থেকে তাদের প্রত্যেকটা টাকার পরিমাণ বের করতে পারি। সেটা কিভাবে দেখো, আমরা যদি আশিকেরটা চিন্তা করি, যে আমরা লিখলাম আশিকের টাকার পরিমাণ, আশিকের টাকার পরিমাণ কত হবে? এখানে আমাদের মোট টাকা লিখবো আমরা, এরপর আমরা এখানে এর দিয়ে উপরে লিখবো আশিকের অনুপাত যেটা আছে সেটা, আর নিচে লিখবো আমরা মোট অনুপাত। তো মোট অনুপাত কত? এখানে মোট অনুপাত হবে আমাদের 8 প্লাস 12 প্লাস 15 প্লাস 18। এটাকে যদি আমরা একসাথে করি তাহলে এখান থেকে আবার আমরা পাবো 53। তাহলে আমাদের নিচে মোট যেটা অনুপাত হবে সেটা হচ্ছে কত? 53। তো এখন এই 53 কে যদি আমরা 53 তে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এখানে আমরা পাবো 2500। তো এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এখান থেকে আমরা পাবো 21234, চারটা জিরো, এত টাকা। এটা কিসের টাকা? এটা হচ্ছে 80। সিমিলার ওয়েটা যদি আমরা মিজানেরটা বের করতে চাই তাহলে দেখো আমরা কিভাবে বের করতে পারি। আমরা এখানে লিখবো 132,500 এর নিচে আমাদের মোট অনুপাত থাকবে 53 আর উপরে তার সরল অনুপাত যেটা পাচ্ছি 12। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাবো 3000। সিমিলারলি আমরা বের করতে পারি আনিকারটা। এখন আমরা সিমিলারলি অহনারটা বের করব, যে এটা হচ্ছে কি আসলে আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। আর আমরা যদি এই তিনটার টাকার পরিমাণ যদি যোগ করি তাহলে আমরা এখান থেকে
টোটাল যে টাকা আছে ওই টাকাটা আবার মিলাতে পারবো। এরপর দেখো বছর শেষে লভ্যাংশের 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। তার মানে লভ্যাংশ যেটা আছে ওরা যে লাভটা পাইছে, যেমন এখানে লাভটা কত দিচ্ছে 26500, এত টাকা ওরা কি করছে, ওরা লাভ করছে 1 বছর করছে। তো এই যে এই টাকাটা লাভ করছে, এই লাভের টাকার 60% ওরা কি করছে আবার ব্যবসা বিনিয়োগ করে ফেলছে। 60% এটা আবার ব্যবসা বিনিয়োগ করে ফেলছে। বিনিয়োগ করার পর অবশিষ্ট লভ্যাংশের মূলধনের সরল-অনুপাতে বিভক্ত হলে, অবশিষ্ট লভ্যাংশ ওরা মূলধনের সরল-অনুপাতে ওরা বিভক্ত করছে। তো এখানে দেখো অবশিষ্ট লভ্যাংশ আর কত, যদি 60% বিনিয়োগ করে ফেলে ব্যবসায়, তাহলে ওদের অবশিষ্ট লভ্যাংশ হবে কত, 100 মাইনাস 60, তার মানে 40%। তাহলে এই যে 40% যেটা আছে ওরা কি করছে আবার এটা লভ্যাংশ হিসাবে ওরা নিচ্ছে। তাহলে এই যে লভ্যাংশ হিসাবে এটা যে ওরা নিয়ে ফেলছে, তো ওই নেওয়ার মধ্যে অহনা এবং আশিকের যেটা পাইছে ওদের মধ্যে টাকার পার্থক্য কত সেটা বের করতে পেরেছে। এখন আমাদেরকে এর আগে দেখতে হবে 40% যে ওরা লভ্যাংশ নিচে, ওখানে 40% এ কত টাকা। তাহলে আমরা এটা বের করতে হবে যে মোট লভ্যাংশ থেকে 40%, তাহলে মোট লভ্যাংশ আছে কত 626,500, এত এর 40%, এত এর 40% কি করছে ওরা, এত এর 40% তারা লভ্যাংশ হিসেবে নিচ্ছে। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে আমরা পাবো 10600 এত টাকা, এই টাকাটা ওরা লভ্যাংশ হিসাবে কি করছে নিয়ে ফেলছে। এখন আমরা দেখবো এই লভ্যাংশ থেকে অহনা এবং আশিকের লভ্যাংশ কত, আর এই অহনা এবং আশিকের লভ্যাংশ এটা বের করবো আমরা তাদের যে মোট অনুপাত দিচ্ছে, তারা যে মোট অনুপাত দিচ্ছে ও অনুপাত থেকে। অর্থাৎ এখানে আমরা যেটা পাইছিলাম যে অহনার অনুপাত পাইছি আমরা কত, অহনার অনুপাত পাইছি আমরা 18, আর আশিকের অনুপাত আমরা পাইছি কত, আশিকের অনুপাত পাইছি আমরা 8। তাহলে ওরা এখানে মোট অনুপাতের থেকে আমরা তাদের লভ্যাংশ যেটা হয়েছে ওই লভ্যাংশের মানটা বের করব। তো এটার জন্য আমরা এখন যেটা করব সেটা থেকে ঠিক এই আগের অঙ্কটার মতো। তো আমরা এখানে যেটা করব সেটা থেকে আমরা লিখব অহনার অংশ, অহনাংশ কত হবে, এখানে হবে মোট লভ্যাংশ যেটা মান হচ্ছে আমরা বাই করছি 10600, এরপর 8 দিয়ে উপরে দিব অহনার যে অনুপাত সরল অনুপাত যেটা বের করছি, আর নিচে দিব আমরা মোট অনুপাত যেটা হচ্ছে কত 53। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এটাকে যদি 50 দ্বারা ডিভাইড করি এটা হয়ে যাবে কত 20, আর 20 এর সাথে যদি আমরা 18 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে 3600 এত টাকা। তার মানে অহনা আসলে লভ্যাংশের এত টাকা পাইছে। এরপর আমরা বের করব আশিকেরটা। তাহলে দেখো আমরা সিমিলার ওয়েতে কিভাবে আশিকেরটা বের করলাম, আশিকেরটা আমরা পেয়েছি 1600 টাকা। এখন আমাদেরকে বলছে আসলে ওদের লভ্যাংশের কে কত টাকা বেশি পেয়েছে, অর্থাৎ অহনা আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে লভ্যাংশের মধ্যে। তাহলে বেশি লাভ পাবে কি অহনা, অহনা কত টাকা বেশি লাভ পাবে, অহনা বেশি লাভ পাবে 3600 মাইনাস 1600। এটাকে যদি আমরা মাইনাস করে এখান থেকে পাবো আমরা 2000 টাকা, অর্থাৎ অহনা এত টাকা কি পেয়েছে, অহনা এত টাকা বেশি পেয়েছে। তাহলে এটা থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তাহলে দেখো কত সহজে আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো করতে পারি। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।